আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে দেশেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং ইংরেজি অংশের ভীতি এখনও কাটতেছে না, তাদের জন্য আমাদের দৈনন্দিন আয়োজনে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর একটা স্পেশাল ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি ইংরেজি অংশের। তোমরা প্রথমেই আমাকে একটু জানাবা যে আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা, আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এবং একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দিবা যে ভাই আমাদের ক্লাসটি কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দিব। আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমাদের জাস্ট টাইমের থেকে ক্লাসটি শুরু করতে একটু লেট হয়ে গেছে, একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দিব ভাই, একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দিব যে ভাইয়া আমাদের ক্লাসটি কিন্তু শুরু হয়ে গেছে। আমি প্রথমেই আমাদের যে মেসেঞ্জার এবং টেলিগ্রাম গ্রুপ, এখানে আমি ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে আসতেছি। তোমরা একটু জানাও, একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দাও। আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব ইনশাল্লাহ, এবং খুবই কার্যকরী কিছু আলোচনা থাকবে ইনশাল্লাহ আজকে। কোয়েশ্চেন নাম্বার কত বলছিলাম? ও কোয়েশ্চেনে আমরা এখনও যাই নাই, আমরা খুব দ্রুতই আলোচনায় চলে যাব। একটু জানাও ভাইয়া আমার সাউন্ড স্ক্রিন ক্লিয়ার আছে কিনা। আমরা জাস্ট 30 সেকেন্ড অপেক্ষা করব। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? একটু বন্ধুবান্ধবদের জানাই দাও যে ভাইয়া আমাদের আলোচনা কিন্তু এখনই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমাদের এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে বিগত বছরে আসা কিছু প্রশ্ন, এবং যেগুলো মনে হয়েছে আমার কাছে মোটামুটি সম্ভাবনাময় প্রশ্ন। একটু জানাও, একটু জানাও সব কিছু ঠিকঠাক কিনা। আমরা দ্রুতই আলোচনায় চলে যাব। তোমরা একটু সকলকে জানিয়ে দাও যে ভাইয়া আমাদের ক্লাসটি কিন্তু শুরু হয়ে গেছে। ঢাবির ইংরেজি অংশ নিয়ে অথবা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজির যত ঝামেলা আছে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করার জন্য যে আমাদের প্রত্যেক দিনের ধারাবাহিক আয়োজন। আজকে সারাদিন ফার্মগেটে ক্লাস নেওয়ার পরে মানে সত্য কথা বলতে ক্লাস নেওয়ার মতো আর কোনো এনার্জি আসলে ছিল না, তারপরেও চিন্তা করলাম তোমাদের ফ্রি ক্লাস অফ না করি। বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম মিথি, কি অবস্থা বলেন? আজকে আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা আমরা লক্ষ্য করব, দেখি কি অবস্থায় আছে। কোয়েশ্চেন নাম্বার 1, ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। 2023-24 সেশনে আসা একটা প্রশ্ন, এবং তোমরা একটু বন্ধুবান্ধবদের জানিয়ে দাও ভাইয়া, অনেকেই হয়তো বা ক্লাস শুরু হওয়ার লেট হয়ে গেছে, এই কারণে চলে গেছে। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1, for myself I choose the cheapest dish on the menu. দেখি একটু উত্তর করার চেষ্টা করো। এবং তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি, সেটা হচ্ছে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি, এক্ষেত্রে তোমার মানে বাকি 10 জনের থেকে যদি তুমি আগায় থাকতে চাও, মাস্ট বি তোমাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, আদারওয়াইজ আসলে সম্ভব না। তুমি কতটুকু জানো না জানো এটা কোনো ফ্যাক্টরই না, ফ্যাক্টর হচ্ছে তুমি কতটুকু অ্যান্সার করতে পারতেছো তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, তুমি কতটুকু উত্তর করে আসতে পারতেছো, এটাই কিন্তু মূল ফ্যাক্টর। কোয়েশ্চেন নাম্বার 1 হিমেল অ্যান্সার করছে বি। সবাই উত্তর করার চেষ্টা করি, ঘুম টুম শেষ, জাস্ট 1 ঘন্টা সময় নেব আমরা। 1 ঘন্টার মধ্যে আমরা বেশ কিছু এমসিকিউ, মিনিমাম 20টার মতো এমসিকিউ, যেখান থেকে অন্তত 50টা এমসিকিউ সলভ করার মতো ক্যাপাবিলিটি তোমার তৈরি হবে এই স্ট্রাকচারের। কোয়েশ্চেন নাম্বার 1 লাভিব অ্যান্সার করছে সি। সবাই উত্তর করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 আমরা একটু সকলেই উত্তর করার চেষ্টা করি। তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখতেছি, ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ, তোমরা কি পারবা না বাকিরা বলো? এখানে এই কোয়েশ্চেনের সাবজেক্ট হচ্ছে আই, হচ্ছে এখানকার সাবজেক্ট, চুজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, আমরা একটা জিনিস জানি, কোনো সেন্টেন্সের যদি ক্লোজ হইতে যায়, ক্লোজ হতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব মাস্ট থাকতে হবে। এখন বিষয়টা হচ্ছে ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু,
আমরা কিন্তু কোয়েশ্চেন নাম্বার 1 এর যে প্রথম ক্লোজ এটা কিন্তু ভাই পেয়ে গেছি, এটা আমরা পেয়ে গেছি, কিন্তু পরবর্তী ক্লোজটাকে আমাকে অ্যাড করতে হবে। এটা ঢাকা ইউনিভার্সিটির 2023-24 সেশনে আসা একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা টেক্সট বুক থেকে ডিরেক্ট একটা লাইন উঠিয়ে দিয়েছে, সেটা হচ্ছে লাঞ্ছন গল্পের, LAUNCHEON, এই লাঞ্ছনের গল্পের একটা লাইন উঠাই দিছে। এখন তুমি মনে করো গল্পটা পড়ো নাই, তোমার কি অ্যান্সার করতে হবে না? হবে, অবশ্যই দুইটা ক্লোজকে যুক্ত করতে একটা ক্লোজ লিঙ্কার্স লাগে, সেটা হতে পারে এখানে অ্যান্ড, এবং এরপরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। কি বলছি? একটা ক্লোজ লিঙ্কার্স লাগবে এবং এরপরে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। এখন অপশন নাম্বার এ তে অ্যান্ড আছে, এরপরে কিন্তু সাবজেক্ট নাই, আছে হচ্ছে ওয়াজ, সুতরাং এই নাম্বার অপশনটি বাদ। বি নাম্বারে অ্যান্ড নাই, বি নাম্বারটা কেটে দাও। সি নাম্বারে অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর ডি নাম্বারে দ্যাট আছে কিন্তু কোনো ক্লোজ লিঙ্কার্স নাই, সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। তোমরা কারেক্ট অ্যান্সার করছে লাবিব, হিমেল বলছে সি হবে ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। সবাই সবাই একটু উত্তর করার চেষ্টা করি, আর একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দেই লাস্ট মোমেন্টে তোমাদের সারাদিনের পড়াশোনা শেষ, আমার সাথে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ঘুমাইতে যাবা, আর কোনো পড়ার দরকার নাই, আবার ফজরের পর উঠে পড়াশোনা শুরু করবা। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা সকলে একটু উত্তর করার চেষ্টা করি, ডান লাবিব, থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাই। দেখো, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট 5 ইয়ার্স। এই ফর এবং সিন্সের ব্যবহার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেকবারই প্রশ্ন আসতে দেখা যায়। এই ফর এবং সিন্সের ব্যবহার ভাইয়া সবসময়ই আসলে তোমার জন্য গুরুত্বপূর্ণ। কি বলছি? ফর এবং সিন্সের ব্যবহার সবসময়ই তোমার জন্য গুরুত্বপূর্ণ, এবং মোস্ট অফ দ্য টাইম আমরা শিক্ষার্থীরা যে ভুলটা করি, ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে এই জানা জিনিসগুলোও কিন্তু আমরা ভুল করে আসি। কোয়েশ্চেন নাম্বার 2 সবাই অ্যান্সার করার চেষ্টা করবো। হিমেল অ্যান্সার করছে বি, সবাই সবাই কোয়েশ্চেন নাম্বার 2 আমরা সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। সবাই একটু উত্তর করার চেষ্টা করি। লাবিব অ্যান্সার করছে ডি। তোমরা একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দাও, যেহেতু আমাদের আজকে ক্লাসটি শুরু করতে একটু লেট হয়ে গেছে, একটু সবাই জানিয়ে দিবা। তৌফিক অ্যান্সার করছে বি। সবাই এই যে চলে আসতেছে, সবাই একটু চলে আসতেছে, একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দিবা ভাইয়া, মিথি অ্যান্সার করছে ফর, আরিফুল অ্যান্সার করছে ফর। দেখো, একটা জিনিস খুব সহজে যদি আমি বলতে যাই, খুব সহজে বলার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ফরের পরে নাম্বার প্লাস টাইম থাকবে, নাম্বার প্লাস টাইম। তাহলে আমরা এক্সাম্পল বলতে পারি ফর 5 আওয়ার্স, ফর 5 আওয়ার্স। আর সিন্সের পরে যে বিষয়টা থাকবে, সিন্সের পরে মোস্ট অফ দ্য টাইম, সিন্সের পরে আমাদের কোনো প্রকার নাম্বার থাকবে না, সিন্সের পরে কোনো প্রকার নাম্বার থাকবে না, শুধু টাইম থাকবে। ওকে, সিন্সের পরে শুধু টাইম থাকবে, কোনো প্রকার নাম্বার থাকবে না। এখন বিষয়টা হচ্ছে, আমরা বলি সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, এক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সিন্স মর্নিং আর হচ্ছে ফর 5 আওয়ার্স, এই দুইটার মধ্যে কোনটা নির্দিষ্টতা বুঝিয়েছে একটু বলো দেখি। সিন্স মর্নিং আর ফর 5 আওয়ার্স, বলো এই দুইটার মধ্যে কোনটা নির্দিষ্টতা বুঝিয়েছে, একটু অ্যান্সার করে দেখি। সিন্স মর্নিং আর ফর 5 আওয়ার্স, এই দুইটার মধ্যে কোনটা নির্দিষ্টতা বুঝিয়েছে জানাও এভরিওয়ান। ফর আর সিন্সের ব্যবহার মাস্ট বি লাগবে ভাই, সারা জীবন পড়ছেই ঢাবি ভর্তি পরীক্ষায় আসে, তারপরেও কেন জানি আমরা পারি না। কোয়েশ্চেন নাম্বার 2 আমি বলছিলাম ফর এবং সিন্সের মধ্যে কোনটা নির্দিষ্টতা বোঝাচ্ছে, কোনটা অনির্দিষ্টতা বোঝাচ্ছে বলো। সিন্স মর্নিং অ্যান্সার করছে হিমেল, লাবিব অ্যান্সার করছে ফর 5 আওয়ার্স। বিষয়টা হচ্ছে ভাইয়া দেখো, সিন্স মর্নিং এখানে নির্দিষ্টতা বুঝিয়েছে, বুঝছো, সকাল থেকে, বাট ফর 5 আওয়ার্স তুমি আসলে কোন 5 ঘন্টার কথা বলছো এটা আমরা নির্দিষ্ট না, কোন 5 ঘন্টার কথা বলতেছো এটা কিন্তু আমরা নির্দিষ্ট না। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ দ্য লাস্ট, এই দেখো আছে 5 অর্থাৎ নাম্বার আছে, এবং এরপরে আছে হচ্ছে ইয়ার্স অর্থাৎ নাম্বারের পরে কি আছে
টাইম আছে, সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে হচ্ছে ফর। কোয়েশ্চেন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার বি। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 2 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো, কারেক্ট অ্যান্সার বি। থ্যাংক ইউ। আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাই। দেখো, দ্য পোর পিপল আর দ্য টর্চার্ড বাই দ্য রুলার্স, দ্য পোর আর টর্চার্ড বাই দ্য রুলার্স। অপশন নাম্বার 3 তে এই পোর কোন পার্টস অফ স্পেস? 3 তে কোন পার্টস অফ স্পেস পোর, আর 4 এ পোর কোন পার্টস অফ স্পেস? একটা জিনিস মাথায় রাখবা, পার্টস অফ স্পেসের কোনো শব্দ, পার্টস অফ স্পেসের কোনো শব্দ ডিরেক্ট আমরা দেখেই বলতে পারবো না এটা নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। বিষয়টা হচ্ছে একই সেন্টেন্স, একই শব্দ কখনো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে। এজন্য পার্টস অফ স্পিচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেন্টেন্সের শব্দের অবস্থান লক্ষ্য করব। সেন্টেন্সের শব্দের অবস্থানটা আমাকে দেখতে হবে। তুমি কিন্তু আসলে চাইলেই বলতে পারবা না যে পোর সবসময় অ্যাডজেক্টিভ, পোর সবসময়ই নাউন। কোয়েশ্চেন নাম্বার 3 একটু অ্যান্সার করি সবাই। সবসময়ই নাউন। কোয়েশ্চেন নাম্বার 3 একটু অ্যান্সার করি সবাই। সবাই সবাই একটু উত্তর করার চেষ্টা করি। এখানে পোর কোন পার্টস অফ স্পেস আর নিচের পোর কোন পার্টস অফ স্পেস? হুইচ পার্টস অফ স্পেস? কোয়েশ্চেন নাম্বার 3 এবং কোয়েশ্চেন নাম্বার 4 লাভিব অ্যান্সার করছে 3 অ্যাডজেক্টিভ। এভরিওয়ান তোমাদের শুনো, বিষয়টা হচ্ছে আসলে আমরা অনেক পড়াশোনা করি, বাট পরীক্ষার হলে প্রশ্ন আসলে কেন জানি আমরা উত্তরগুলানটা কারেক্ট করতে পারি না। বিষয়টা হচ্ছে আমাদের প্রশ্ন প্র্যাকটিসের অভাব। বারবার তুমি প্রশ্নটা যখন পড়বা, তুমি শুধু ওই অপশনটাই দেখবা না, বাকি সকল অপশন দেখা কিন্তু তোমার দায়িত্ব। কোয়েশ্চেন নাম্বার 3 একটু সবাই অ্যান্সার করি। মিথি অ্যান্সার করছে অ্যাডজেক্টিভ। তোমরা একটু বন্ধু বান্ধবদের জানিয়ে দাও, আমাদের মাত্র 14-15 জন হয়েছে, ইনশাল্লাহ অনেক শিক্ষার্থী আমাদের যুক্ত হবে আরও। যেহেতু আমাদের ক্লাস 3 জাস্ট টাইমে আমরা শুরু করতে পারি নাই, একটু জানাই দিবা সবাই। দেখো, এখানে আর্টিকেল বা ডিটারমিনার হিসেবে যে শব্দগুলান বসে, একটা কথা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে ডিটারমিনার হিসেবে আসলে কি কি বসতে পারে। এই ডিটারমিনারের ইউজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যদি নাউন থেকে একটা প্রশ্ন হয়, নাউন থেকে একটা প্রশ্ন হলে মোস্ট অফ দ্য টাইম এই ডিটারমিনারের ব্যবহার চলে আসে। আসলে ডিটারমিনার থেকে বা ডিটারমিনার কি কি হতে পারে আমি যদি প্রথমেই বলি, সেটা হচ্ছে পজিটিভ হচ্ছে ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে, পজিটিভ ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে, কার্ডিনাল নাম্বার ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে, অর্ডিনাল নাম্বার ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে, আর্টিকেল ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে। কি কি বলছি? পজিটিভ, কার্ডিনাল, অর্ডিনাল, আর্টিকেল। এরপরে প্রেপোজিশন ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে, প্রেপোজিশন ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে, ডাব্লিউএস ওয়ার্ডগুলো ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হতে পারে। ওকে, আমরা আরো কিছু দেখবো, এই কয়েকটা একটু এক্সাম্পল লেখা নেই। পজিটিভ হচ্ছে, যে কথাটা মাথায় রাখবা, পজিটিভ শব্দটা দ্বারা মালিকানা বা অধিকারে থাকা বুঝাবে, মালিকানা বা অধিকারে থাকা বুঝাবে। এবং মালিকানা বলতে আমরা কি বুঝি? মাই ব্যাগ, মাই পেন, এই কলমটার উপর আমার কর্তৃত্ব আছে, আমার ব্যাগের উপর আমার কর্তৃত্ব আছে। কার্ডিনাল অর্ডিনাল তোমরা সবাই জানো, কার্ডিনাল হচ্ছে 1 2 3, 1 2 3, আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে অর্ডিনাল। আর্টিকেল হচ্ছে এ এন অথবা দা, এ এন অথবা দা। এখানে দা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝালে সেটা হয়ে যায় হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর এ অথবা এন এটা হচ্ছে অনির্দিষ্টতা বোঝায়, এবং এ কারণে একে আমরা বলে থাকি ইনডেফিনিট আর্টিকেল। তাহলে প্রিপোজিশন হিসেবে ডিটারমিনারের ব্যবহার আসতে পারে। এরপরে আসতে পারে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে আমরা কি কি শিখছি ভাই? ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে আমরা শিখছি হচ্ছে যে হুজ হিসাবে আসতে পারে হোয়াট, আসতে পারে হাউ, হুজ, হোয়াট, হাউ। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, এগুলোও কিন্তু ডিটারমিনার হিসাবে ব্যবহার হতে পারে। আমি ডিটারমিনারের একটা সামারি দেওয়ার চেষ্টা করলাম, এখানে ক্লিয়ারলি সব কিছু বলা নাই, আরও কিছু এড়াইছে একটু। কি কি বলছি? প্রিপোজিশন, আর্টিকেল, পজিটিভ, কার্ডিনাল, অর্ডিনাল, জেনারেল ডিটারমিনারও আসতে পারে, জেনারেল ডিটারমিনারও কিন্তু আসতে পারে। এই ডিটারমিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবার কিন্তু প্রশ্ন আসে, এই জিনিসটা মাথায় রাখবা।
কোয়েশ্চেন নাম্বার যেটা আমরা ছিলাম, দ্য পোর পিপল আর টর্চার্ড বাই দ্য রুলার্স, কি অবস্থায় ছিল ভাইয়া? এখানে দা হচ্ছে একটা আর্টিকেল, দা হচ্ছে একটা আর্টিকেল। এই আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে ফাইনাইট ভার্বের আগে? আর হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। আর কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং আর্টিকেলের মাঝে শব্দ আছে টোটাল দুইটা। ফাইনাইট ভার্ব এবং আর্টিকেলের মাঝে শব্দ আছে দুইটা। তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। যদি একটা শব্দ থাকতো, একটা শব্দ থাকলে সেটা হতো নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর তিনটা যদি থাকে তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা একটু লিখে নাও। সুতরাং প্রথম পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় পোর দেখো, দ্য পোর আর টর্চার্ড বাই দ্য রুলার্স, এখানে দা হচ্ছে আর্টিকেল, এরপরে কি শব্দ আছে ভাইয়া? পোর। সুতরাং একটা শব্দ আছে এবং সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে, এই পোর হচ্ছে নাউন। কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। এই পোর হচ্ছে নাউন। কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। এই ডিটারমিনারের স্ট্রাকচারটা কি লিখে নিছো? কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 সকলে ক্লিয়ার? এই পেজটা কি লিখছো ভাই? এটা কিন্তু লাগবে। আর এখন লেখার দরকার নাই, তোমরা একটা কাজ করো, আমার কথাগুলো এখন মনোযোগ দিয়ে শোনো। ক্লাস শেষে তোমরা দেখানো স্লাইডটা কালেক্ট করে নিও, তাহলে এখন যা লিখছি বা যা বলছি সব কিছু খুব ইজিলি নোট করে ফেলতে পারবা পরবর্তীতে। এখন নোট করতে গেলে তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবা, শুনতেও পারবা না ভালো মতো, লিখতেও পারবা না ভালো মতো। বুঝতে পারছো? কোয়েশ্চেন নাম্বার আমরা কততে যাব দেখো, হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। এখানে এই শব্দটাও 2023-24 সেশনে আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। এবং এক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের এই ডিটারমিনারের পার্টটা থেকে নাউন থেকে যদি একটা কোয়েশ্চেন হয়, মাস্ট বি আনকাউন্টেবল নাউন এবং ডিটারমিনার থেকে আসবে। আমরা যে পার্টটুকু একটু আগেই দেখলাম, যদি ডিটারমিনার থেকে বা নাউন থেকে একটা প্রশ্ন হলে সেটা আসবে হয় ডিটারমিনার অথবা আনকাউন্টেবল নাউন, হয় ডিটারমিনার অথবা আনকাউন্টেবল নাউন। কারণ বিষয়টা হচ্ছে, তুমি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা, প্রতিবারে এই সেগমেন্টটা থেকে ভাইয়া কিন্তু প্রশ্ন এসে থাকে। এক্ষেত্রে আমরা ডেফিনিট ইনডিফিনিটের বিষয়টা দেখছি। কার্ডিনাল এবং অর্ডিনালের ডিফারেন্সটা একটু মাথায় রাখবা। এটা চলে আসে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে মোস্ট অফ দ্য টাইম, হুজ, হোয়াট এবং হাউ, এই পার্টটা থেকে প্রশ্ন আসে। বুঝতে পারছো? আর পজিটিভ বলতে আমরা যেটা জানি, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, পজিটিভ হচ্ছে আয়ের পজিটিভ মাই, উয়ের পজিটিভ হচ্ছে আওয়ার, ইউ এর পজিটিভ হচ্ছে ইওর, তারপরে দে এর পজিটিভ হচ্ছে দেয়ার, দে এর পজিটিভ হচ্ছে দেয়ার। এই শব্দগুলো হচ্ছে পজিটিভ। মাথায় রাখবা, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ বসে, এই শব্দটা হবে সবসময়ই নাউন। কি বলছি ভাইয়া? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ বসে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ বসে, এই শব্দটা হচ্ছে সবসময়ই নাউন। আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে মাই, আমি বলছিলাম মাই ব্যাগ, এই ব্যাগ শব্দটা এখানে হচ্ছে নাউন। কেন? এই মাই হচ্ছে পজিটিভ, পজিটিভের পরে একটা শব্দ আছে, মাস্ট বি নাউন। এক্ষেত্রে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই নাউনের ব্যবহারের জন্য আমাদের আরেকটা ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দা এবং অফের মাঝে যদি একটা শব্দ বসে, সেটা হচ্ছে সবসময়ই নাউন। এই ব্যবহারটা একটু লিখে নাও। নাউন থেকে এই প্রশ্নগুলো ঘুরাই ফিরাই বারবার আসতে দেখা যায়। দা এবং অফের মাঝে একটা শব্দ বসলে এটাও সবসময়ই নাউন। আমরা কোয়েশ্চেন নাম্বার 5 ছিলাম, সকলে একটু অ্যান্সার করি। আরিফুল অ্যান্সার করছে 5 এর বি। সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। কোয়েশ্চেন নাম্বার 5, সবাই সবাই কোয়েশ্চেন নাম্বার 5 একটু সকলে উত্তর করার চেষ্টা করি। ডিফার, মিথি অ্যান্সার করছে ডিফার। প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করব কোয়েশ্চেন নাম্বার 5। এক্ষেত্রে তোমাদের প্রথমেই যে স্ট্রাকচারটা আমি লিখতে বলবো, সেটা হচ্ছে ভাইয়া মাস্ট বি মাথায় রাখতে হবে,
যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোনো সেন্টেন্স দেখো, এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আগে লিখে নাও। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে বসবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এবং শেষে মাস্ট বি একটা প্রশ্নবোধক চিহ্ন। উইদাউট কোয়েশ্চেন মার্ক দিস সেন্টেন্স মাস্ট বি রং। বুঝতে পারছো? এটা ক্যান বি না, মাস্ট বি রং। যদি কোয়েশ্চেন মার্ক না দাও, তোমার ডাব্লিউএইচ ওয়ার্ডের যে বাক্যটা লিখবা পুরো বাক্যটাই কিন্তু আসলে ভুল হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য করণীয়, দেখো হাউ ডাজ, এখানে হাউ হচ্ছে অক্সিলারি ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এরপরে হচ্ছে জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড কি সাবজেক্ট, এরপরে আমার লাগবে হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা যদি মেইন ভার্ব খুঁজতে যাই, কোন অপশনটাতে কারেক্ট অ্যান্সার আছে একটু দেখার চেষ্টা করো। ডিফারেন্ট, এটা ভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেটে দাও। বি নাম্বারে আছে ডিফার, ভার্ব হতে পারে। সি নাম্বারে আছে ডিফারেন্স, এই ডিফারেন্স হচ্ছে এখানে নাউন। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার বি নাম্বার। হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড? কোয়েশ্চেন নাম্বার 5 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 5 মুনতাহা অ্যান্সার করছে বি, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে যাব। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি? এই অ্যানিমোসিটি শব্দটার সমার্থক শব্দ কি? প্রথমেই আমাকে বলো অ্যানিমোসিটি শব্দটার অর্থ কি? অ্যানিমোসিটি শব্দটার অর্থ বা মিনিং, অ্যানিমোসিটি শব্দটার অর্থ বা মিনিং কি হবে বলো দেখি একটু। কোয়েশ্চেন নাম্বার 6, তাহলে মুনতাহা অ্যান্সার করছে শত্রুতা। হ্যাঁ, অ্যানিমোসিটি শব্দটার মানে হচ্ছে, এই শব্দটার মিনিং হচ্ছে শত্রুতা। আমরা একটু বাকি অপশনগুলো দেখার চেষ্টা করি। অ্যানিমোসিটি শব্দটার মানে হচ্ছে শত্রুতা। এখন শত্রুতা শব্দের বাকিগুলো একটু দেখার চেষ্টা করি। এখানে হারমোনি শব্দটার মানে হচ্ছে মতের মিল, মতের মিল। সুতরাং যখন তোমার সাথে আমার মতের মিল হবে তখন এখানে শত্রুতার কোনো সুযোগ নাই, এই নাম্বারটা বাদ দিয়ে দাও। অপশন নাম্বার বিতে যেটা আছে সেটা হচ্ছে এনমিটি। এই এনমিটি মানেও হচ্ছে শত্রুতা হতে পারে। সেরেনিটি মানে হচ্ছে শান্ত প্রকৃতির। আর ডি নাম্বার অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব, অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব। সুতরাং ডি নাম্বার অপশন ডিও হচ্ছে না আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এনমিটি, বি নাম্বার। তোমরা যারা যারা বি দাগিয়েছো থ্যাংক ইউ সো মাচ। তৌফিক বি 100% ইয়াস, বি এ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6 সকলে ক্লিয়ার? সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। অ্যান্টাগনিস্ট ফর ব্যাড ব্লাড, থ্যাংক ইউ সো মাচ মুনতাহা। কোয়েশ্চেন নাম্বার 7-এ যাওয়া দেখি, আবার কিন্তু সেম কন্ডিশন। কোয়েশ্চেন নাম্বার 7 সবাই উত্তর করবা এবং এই প্রশ্নটা আমি প্রত্যাশা করব তোমরা সবাই পারবে। দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7 সবার আগে কে অ্যান্সার দিতে পারে দেখি। এটা তোমাদের সকলের পারা উচিত ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 7 দেখি সবার আগে কে উত্তর দিতে পারে বলো। লাবিব অ্যান্সার করছে এ, মুনতাহা অ্যান্সার করছে এ, মিথি অ্যান্সার করছে এ। তাহলে আমরা যে স্ট্রাকচারটা একটু আগেই বলছিলাম এটাই আবার একই কন্ডিশনের। কি প্রথমেই আসবে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে আসবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। দেখো প্রত্যেকটা অপশনেই প্রশ্নবোধক চিহ্ন আছে, সুতরাং আমরা প্রথমেই কোনোটাই বাদ দিতে পারতেছি না। এ নাম্বারটা দেখো, এখানে তোমাকে আরেকটা কথা মাথায় রাখতে হবে। এখানে যে মেইন ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে এফেক্ট আর ইফেক্ট। এই এফেক্ট AFFECT এই শব্দটা হচ্ছে ভার্ব, ওকে। আর ইফেক্ট
EFFECT এই শব্দটা হচ্ছে নাউন। তাহলে আমরা কি কি দেখলাম? এফেক্ট শব্দটা হচ্ছে ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন। সুতরাং প্রথমেই হাউ হচ্ছে WH ওয়ার্ড, ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল হতে পারে। বি নাম্বারে দেখো হাউ এখানে দেখো অক্সিলারি ভার্ব নাই, WH ওয়ার্ডের পরে আমার অক্সিলারি ভার্ব লাগবে, বি নাম্বারটা এই কারণে বাদ। সি নাম্বারে আছে ওয়াজ, এখানে তো আমার ওয়াজের প্রয়োজন নাই। মাথায় রাখবা ওয়াজ থাকলে পরবর্তীতে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। যখন বি ভার্বের পরে, এই কথাটা একটু লিখে নিবা, বি ভার্বের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেটা হয়ে যায় প্যাসিভ। সেটা কি হয়ে যায়? প্যাসিভ। সুতরাং সি নাম্বার অপশনটি হচ্ছে না। ডি নাম্বারে আছে ইফেক্ট, এই ইফেক্ট আসলে ভার্বই না, এটা হচ্ছে নাউন। ডি নাম্বারও বাদ। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার এ নাম্বার। তোমরা অনেকেই এই অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 7, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 7, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 7 ক্লিয়ার? থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 8-এ যাওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে আমি নিয়ে এসেছি টার্গেট ডিউ প্লাস সেকেন্ড টাইম ইংলিশ কোর্স, যেখানে গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং ঢাবির জন্য স্পেশাল রিটেন সব কিছুর পূর্ণাঙ্গ কম্বিনেশন পাচ্ছ মাত্র 950 টাকায়। সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে আমি কোর্স ফিটা নির্ধারণ করেছি এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য 01934079635। তোমরা যারা ইংরেজি অংশ নিয়ে খুব বেশি ভীত অবস্থায় আছো, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের পড়াশোনার জন্য ইংরেজির বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে যতটুকু দরকার এর বাইরে কিচ্ছু না, এতটুকুই ইনশাল্লাহ আমরা আয়োজন করেছি। ক্লাস শুরু হতে যাচ্ছে এই কোর্সের 1 তারিখ থেকে, 1 অক্টোবর থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। খুব দ্রুতই তোমরা এনরোল করে ফেলো এবং ভর্তি হওয়ার পূর্বে আমার প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে মোটামুটি তোমার আইডিয়া চলে আসবে যে আসলে আমি কিভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পছন্দ করি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অ্যান্সার করে দেখি। তোমাদের কি ঘুম ধরছে নাকি বলো? তোমাদের ঘুম ধরলে আমিও ঘুমাতে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 8 সবাই একটু উত্তর করি। উত্তর করি সবাই একটু। কোয়েশ্চেন নাম্বার 8 লাবিব অ্যান্সার করছে এ, আজিজুল অ্যান্সার করছে বি। মিথি অ্যান্সার করছে ডি। দেখো, কারেক্ট সেন্টেন্স মানে 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট এটা আমাকে বের করতে হবে। এখানে এ নাম্বার অপশন যেটা আছে, আই বট 2 পেয়ার অফ শুজ, পেয়ার অফ ট্রাউজার্স, এই ট্রাউজার্স আছে প্লুরাল, সুতরাং এখানে পেয়ার হবে না, হবে হচ্ছে পেয়ার্স। এই কারণে এ নাম্বারটা ভুল। বি নাম্বারটা দেখো, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস, এই অ্যাডভাইস যে শব্দটা, অ্যাডভাইস শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর সাথে এস অথবা ইয়ের যুক্ত করা যাবে না। আনকাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইয়ের যুক্ত করা যাবে না, এই কারণে বি নাম্বার অপশনটাও ভুল। সি নাম্বার দেখো, আই রিড পোয়েট্রি, আসলে কবি মানে কবির যে বিষয়টা এটা পড়া যায় না, পড়া যায় হচ্ছে পয়েম, এখানে পয়েম হলে কারেক্ট অ্যান্সার হতো, এই কারণে সি নাম্বারটাও ভুল। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস, এই অন অফ যদি কোনো শব্দে দেখতে পাও মাথায় রাখবা এটা সুপারলেটিভ ডিগ্রিতে চলে যাবে। কোন ডিগ্রিতে চলে যাবে ভাইয়া? সুপারলেটিভ। এখন সুপারলেটিভ থাকার কারণে এখানে মোস্ট ব্যবহৃত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8 কারেক্ট অ্যান্সার ডি। মিথি কারেক্ট অ্যান্সার করতে পারছে, থ্যাংক ইউ। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোয়েশ্চেন নাম্বার 8।
থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 9-এ চলে যাচ্ছি আমরা, দেখি একটু। আই লিভ দেয়ার আর হচ্ছে আই কেম ফ্রম দেয়ার। এখানে 9 নম্বরের এই দেয়ার কোন পার্টস অফ স্পিচ, আর 10 নম্বরের এই দেয়ার কোন পার্টস অফ স্পিচ? একটু উত্তর করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10 দুই দেয়ার আছে এখানে। সবাই একটু উত্তর করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10। দেখো এখানে যে বিষয়টা ছিল, আই লিভ দেয়ার, পারবে? তোমরা যদি না পারো আমি উত্তর করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, বাট তোমাদের উচিত একটু চেষ্টা করা প্রথমে। পারি না। দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, লিভ হচ্ছে ভার্ব, লিভ হচ্ছে ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে দেয়ার, সুতরাং এই দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। ওকে। আর পরবর্তী যে প্রশ্নটা ছিল, এখানে আই হচ্ছে সাবজেক্ট, কেম হচ্ছে ফাইনাইট ভার্ব, ফ্রম হচ্ছে প্রেপোজিশন। ফ্রম কি? প্রেপোজিশন। এই প্রেপোজিশনের পরে কি আছে? একটা শব্দ থাকলে সেটা হবে নাউন, সুতরাং পরবর্তী দেয়ার হচ্ছে নাউন, প্রথম দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। কারেক্ট অ্যান্সার কি করলাম ভাইয়া? পরবর্তী যে দেয়ার, এই দেয়ারটা হচ্ছে নাউন, আর প্রথম দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা চলে যাচ্ছি। দেখো, ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ? হাউ ডু দ্য বয় বিহেভড? হাউ দ্য বয় বিহেভড ওয়াজ নট ভেরি পোলাইট। এখানে যে দুইটা শব্দ দেয়া আছে আন্ডারলাইন করা, এই দুইটা কোনটা কোন ক্লোজ? একটু অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 11 এবং কোয়েশ্চেন নাম্বার 12, একটু উত্তর করি, কোনটা কোন ক্লোজ? 11 এবং 12। ইলেভেন এবং 12-এর মধ্যে কোনটা কোন ক্লোজ? একটু উত্তর করার চেষ্টা করি। পারবে? না পারলে বলে দিচ্ছি আমি, যদি না পারো আমি বলে দিচ্ছি, সমস্যা নাই, বাট পারলে চেষ্টা করো। কোয়েশ্চেন নাম্বার 11 এবং 12 কোনটা কোন ক্লোজ? না পারলে আমি বলে দিচ্ছি ভাইয়া, একটু অ্যান্সার করার চেষ্টা করি। বলে দেন, বলে দেন। দেখো কি অবস্থা। ডু ইউ নো, এখানে ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ডু হচ্ছে কি ভাইয়া? অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বের পরে আছে সাবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, ইউ যেহেতু সেকেন্ড পারসন, এই কারণে পরবর্তী ভার্বের একদম কোনো চেঞ্জেস আসবে না। ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট টাইম ইট ইজ, এখানে হোয়াট টাইম ইট ইজ এটা হচ্ছে অবজেক্টের কাজ করেছে, অবজেক্টের জায়গায় বসতে পারে নাউন, সুতরাং অবজেক্টের জায়গায় বসতে পারে কি? নাউন অথবা প্রোনাউন। এই ক্লোজটা হচ্ছে অবশ্যই নাউন ক্লোজ। কত নাম্বার দেখলাম? কোয়েশ্চেন নাম্বার 11, কারেক্ট অ্যান্সার নাউন ক্লোজ। আর 12-এ যেটা আছে একটু দেখার চেষ্টা করো, হাউ দ্য বয় বিহেভড ওয়াজ নট ভেরি পোলাইট। এখানে ওয়াজ হচ্ছে এখানকার কি? ফাইনাইট ভার্ব, এরপরে নট ভেরি পোলাইট, সুতরাং ফাইনাইট ভার্বের পূর্বে বসবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসতে পারে হচ্ছে নাউন অথবা প্রোনাউন, সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন, সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার 12 নম্বর, এটা হচ্ছে নাউন ক্লোজ। এটাও কি? নাউন ক্লোজ। 11 এবং 12 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 11 এবং 12 দুইটাই নাউন ক্লোজ। আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো।
কোয়েশ্চেন নাম্বার 11 এবং 12 আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 13 আমরা চলে যাচ্ছি। দেখো, আই হ্যাভ মেনি রাইস, আই হ্যাভ মাস রাইস, কোনটা কারেক্ট? মেনি না মাস? আর 14 হচ্ছে আই হ্যাভ দ্য লিস্ট ফ্রেন্ডস, আই হ্যাভ দ্য ফিউয়েস্ট ফ্রেন্ডস। 13 এবং 14 সকলে একটু উত্তর করার চেষ্টা করি। ডিটারমিনার থেকে ভাই প্রশ্ন আসবে, তুমি এতটুকু নিশ্চিত থাকো। ডিটারমিনার থেকে প্রশ্ন আসবে, তুমি এতটুকু নিশ্চিত থাকো। বিশেষ করে যারা রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং জিএসটিতে দিবা, তাদের জন্য ডিটারমিনার থেকে যে প্রশ্নটা থাকবে এই সংখ্যাটা 3 থেকে 4-এরও বেশি, 3 থেকে 4+। ওকে, তোমরা একটু বিগত সালের প্রশ্ন দেখলেই বুঝতে পারবা ডিটারমিনার থেকে প্রশ্ন আসবে। ঈশা হাওলাদার প্রশ্ন করছে আই হ্যাভ মাস রাইস। তোমরা এখানে একটা কথা মাথায় রাখবা, নাউনের যে দুইটা ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এটা তোমরা সারা জীবনই পড়ছো, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা কিন্তু এখনো ভুল করে থাকো, কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই কনক্রিটে যে কথাটা মাথায় রাখবা, কনক্রিটের বিষয়টা হচ্ছে বাহ্যিক অস্তিত্ব, কনক্রিট নাউনের হচ্ছে বাহ্যিক অস্তিত্ব থাকবে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের যে বিষয়টা, এক্ষেত্রে বাহ্যিক অস্তিত্ব থাকবে না। এক্ষেত্রে কি ভাইয়া? বাহ্যিক অস্তিত্ব থাকবে না। এই দুইটা কথা মাথায় রাখলে মোস্ট অফ দ্য টাইম তোমরা কারেক্ট অ্যান্সার করে আসতে পারবা। কি কি বলছি? কনক্রিটের বাহ্যিক অস্তিত্ব থাকবে, আর যখন বাহ্যিক অস্তিত্ব থাকবে তখন তুমি তাকে ধরতে পারবা, ছুঁইতে পারবা, অনুভব করতে পারবা। সুতরাং বাহ্যিক অস্তিত্ব থাকবে আর থাকবে না, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টের মেইন ডিফারেন্স। এরপরে এই কনক্রিটের 4টা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে প্রপার, এরপরে আছে হচ্ছে কমন, এরপরে আছে হচ্ছে কালেকটিভ, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল। আরেকটা কি ভাইয়া? ম্যাটেরিয়াল। প্রপার, কমন, কালেকটিভ এবং হচ্ছে ম্যাটেরিয়াল। এই প্রপার নাউন যেটা, সেটা হচ্ছে ব্যক্তির নির্দিষ্ট নাম বোঝাবে। কি বলছি? এটা হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাবে। এরপরে আছে কমন নাউন, যেটা সাধারণ নাম বোঝাবে, সাধারণ বা একজাতীয় নাম বোঝাবে। ওকে, সাধারণ বা একজাতীয় নাম বোঝাবে হচ্ছে কমন। এরপরে কালেকটিভ যে নাউনটা আছে, এক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সমষ্টিবাচক নাম বোঝাবে, সমষ্টিগত নাম, সমষ্টিগত নাম বোঝাবে হচ্ছে কালেকটিভ। ম্যাটেরিয়াল, এক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা, এটা পরিমাপ করা যায় এমন, পরিমাপ করা যাবে কিন্তু গণনা করা যাবে না, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল। আমরা নাউনের মোটামুটি একটা ক্লাসিফিকেশন দেখে ফেললাম। কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, বাহ্যিক অস্তিত্ব থাকবে আর বাহ্যিক অস্তিত্ব থাকবে না। কনক্রিটের বাহ্যিক অস্তিত্ব থাকবে, অ্যাবস্ট্রাক্টের বাহ্যিক অস্তিত্ব থাকবে না। এতটুকু অংশ সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। এতটুকু অংশ সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। লিখতে পারছো? ডান, থ্যাংক ইউ। এরপরে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে ডিফারেন্সটা আছে, সেটা হচ্ছে নাউনের যে আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তোমাদের অবস্থায় মোস্ট অফ দ্য টাইম প্রশ্ন আসে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ডিফারেন্সটাও তোমাদের একটু জানতে হবে, বুঝছো? কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে ডিফারেন্স আছে, এটা একটু জানতে হবে। মাথায় রাখবা, কাউন্টেবল নাউনের সাথে নাম্বার 1, কাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করা যায়, এস অথবা ইএস যুক্ত করা যায়। আর আনকাউন্টেবলে এস অথবা ইএস যুক্ত করা যায় না। কি বলছি? কাউন্টেবল নাউন সবসময়ই সিঙ্গুলার হবে এমনটা না, এটা সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরালও হতে পারে। ওকে, কিন্তু আনকাউন্টেবল নাউন সবসময়ই সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। কাউন্টেবল নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাইতে পারবো, আর্টিকেল বসাতে পারবো, আর আনকাউন্টেবলের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারবো না। এই 3টা ডিফারেন্স একটু ভালোভাবে মাথায় রাখবা। কাউন্টেবলের পূর্বে আর্টিকেল বসবে, আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল বসবে না। এস বাই এস যুক্ত করা যাবে কাউন্টেবলে,
আনকাউন্টেবলে করা যাবে না। কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল দুটাই হতে পারে, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আমরা যে কোয়েশ্চেনটাতে ছিলাম, দেখো আই হ্যাভ মেনি রাইস নাকি মাস রাইস, আই হ্যাভ লিস্ট ফ্রেন্ডস নাকি ফিউয়েস্ট ফ্রেন্ডস। দেখো এখানে যে প্রশ্ন দুইটা ছিল, এখানে রাইস যে শব্দটা এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হিসাবে মেনি বসে না, আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার হিসাবে বসে হচ্ছে মাস। কিন্তু পরবর্তী যে অপশনটা ছিল কোয়েশ্চেন নাম্বার 14 ফ্রেন্ডস, এই ফ্রেন্ড শব্দটা হচ্ছে কাউন্টেবল নাউন। কেন? ফ্রেন্ড শব্দটা হচ্ছে কাউন্টেবল নাউন। তোমরা এখানে আরেকটা কথা খুবই ক্লিয়ারলি মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি কাউন্টেবল নাউনের সাথে, যদি কোনো নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করে অর্থের মিনিং পরিবর্তন হয়ে যায়, সেটাই আনকাউন্টেবল নাউন। কি বলছি? কোনো নাউনের সাথে, কোনো নাউনের সাথে, কোনো নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত করলে অর্থ পরিবর্তন হয়, অর্থ চেঞ্জ হয়, তখন অর্থ চেঞ্জ হলে তখন আমরা তাকে বলবো আনকাউন্টেবল নাউন। তখন তাকে কি বলবো? আনকাউন্টেবল। যদি তোমরা আসলে নির্ণয় করতে না পারো বা মুখস্থ কমন না পড়ে, এটা জিনিস মাথায় রাখবা, কোনো কাউন্টেবল নাউন, কোনো নাউনের সাথে যদি এস অথবা ইএস যুক্ত করলে অর্থ চেঞ্জ হয়ে যায়, তখন তাকে আনকাউন্টেবল নাউন বলে। এখন যে বিষয়টা, আমরা যদি কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, এই এয়ার, এই শব্দটা মানে হচ্ছে বাতাস। এয়ার্স মানে কি বলো দেখি? AIRS, এই শব্দটা মানে কি? একটু উত্তর করে দেখি সবাই, সবাই একটু উত্তর করব। এয়ার্স মানে কি? এয়ার, এয়ার মানে বাতাস। এটা হচ্ছে কোন নাউন আমি একটু পরে বলতেছি। এয়ার শব্দটার মানে কি একটু উত্তর করার চেষ্টা করে দেখি, পারো কিনা? পারবে এনিওয়ান? না পারলে আমি উত্তর করে দিচ্ছি, অসুবিধা নাই, পারলে চেষ্টা করো। এয়ার শব্দটা মানে কি? এয়ার্স, বাতাস সমূহ। না ভাইয়া, বাতাস সমূহ না। এনিওয়ান, কেউ পারবে? দেখি কেউ পারে কিনা, একটু উত্তর করার চেষ্টা করি। যদি না পারো আমি বলে দিচ্ছি, অসুবিধা নাই, বাট যদি পারো চেষ্টা করতে পারো। এয়ার মানে বাতাস, এই এয়ার্স মানে হচ্ছে অহংকার। এয়ার্স মানে কি ভাইয়া? অহংকার। আমি বলছিলাম কোনো নাউনের সাথে যদি এস বাই এস যুক্ত করে অর্থের পরিবর্তন হয়ে যায়, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। ড্যামেজ শব্দটার মানে হচ্ছে ক্ষতি, ড্যামেজ শব্দটার মানে হচ্ছে ক্ষতি। এখন যদি বলি ড্যামেজেস মানে কি? ড্যামেজেস এই শব্দটার মানে কি একটু বলো দেখি? ড্যামেজেস এই শব্দটার মানে কি? এনিওয়ান? কেউ পারবে? এই ড্যামেজেস শব্দর মানে কিন্তু ক্ষতিপূরণ। ড্যামেজেস মানে হচ্ছে ক্ষতিপূরণ। সুতরাং এই বিষয়টা আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যে কোনো নাউনের সাথে যদি আমি এস বাই এস যুক্ত করি, যখন অ্যান্সার বা মিনিংয়ের পরিবর্তন হয়ে যাবে, কি বলছি ভাইয়া? অর্থের পরিবর্তন হলে তখন আমরা তাকে কি বলবো? আনকাউন্টেবল নাউন। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। একটু দাগানো স্লাইডটা কালেক্ট করে নিবা, তাহলে এগুলো সবগুলাই তোমরা পেয়ে যাবা। তাহলে আমরা যে প্রশ্নে ছিলাম সেটা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস যেহেতু কাউন্টেবল নাউন, এই ফ্রেন্ডসের সাথে এই লিস্ট বসবে না। ফ্রেন্ডসের সাথে কি বসবে ভাইয়া? ফ্রেন্ডসের সাথে বসবে হচ্ছে ফিউয়েস্ট, এই FEWEST। ফিউয়েস্ট কেন বসছে? যেহেতু সামনে একটা দা আছে, দায়ের পরে EST বসছে, এই কারণে এটাকে আমরা কি বলতে পারি? সুপারলেটিভ অবস্থায় আছে। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 14 পরের অংশটা। ইনশাল্লাহ 50% বুঝছি আগের চেয়ে। কি বুঝিস নেই বল ঈশা হাওলাদার? আর ক্লাস শেষে আরেকবার রেকর্ড পার্টটুকু আরেকবার দেখে নিও, দেখানো স্লাইডটা কালেক্ট করলে তুমি নোট করতে গেলে ইনশাল্লাহ সব কিছু বোঝাই যাবা। তাহলে আমরা এখানে কাউন্টেবল আনকাউন্টেবল একটু ডিফারেন্সটা দেখার চেষ্টা করছি। কোয়েশ্চেন নাম্বার 15, আই হ্যাভ 500 টাকা নাকি 500 টাকা? একটু উত্তর করে দেখি, 500 নাকি 500?
কোয়েশ্চেন নাম্বার 15, কোনটা কারেক্ট হবে একটু উত্তর করার চেষ্টা করি। হান্ড্রেডস, তৌফিক অ্যান্সার করছে এ, কিন্তু দুঃখজনক হলে এটাই সত্যি, আপনাদের কারোটাই কারেক্ট অ্যান্সার হয় নাই। মাথায় রাখবা এই 100 HUNDRED এর পূর্বে যদি সংখ্যা বা নাম্বার থাকে, ওকে, সংখ্যা বা নাম্বার থাকে, তাহলে এই শব্দগুলোর সাথে কখনো এস অথবা ইয়ের যুক্ত করা যাবে না। কারেক্ট অ্যান্সার আই হ্যাভ 500 টাকা। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, মিথি অ্যান্সার করছে কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই স্লাইডে দেখো আমরা কিন্তু অনেক কিছু দেখার চেষ্টা করছি। এক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলান এখানে আমি ডিটারমিনারের ব্যবহারটা দেখানোর চেষ্টা করছি, প্লাস আমাদের কাউন্টেবল আনকাউন্টেবলের ইউজেস দেখানোর চেষ্টা করছি, কনক্রিট অ্যাবস্ট্রাক্টেড ডিফারেন্স, প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়ালের তুলনামূলক আলোচনা করার চেষ্টা করছি। কোয়েশ্চেন নাম্বার 16 অ্যান্সার করে দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 2011-12 সেশনে আসা একটা প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 16, সবাই একটু উত্তর করি। ক্লিয়ার ভাইয়া এখন ঈশা আলাদা, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন নাম্বার 16 আমরা একটু সকলেই অ্যান্সার করার চেষ্টা করি। সবাই একটু উত্তর করার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 16, আজিজুল অ্যান্সার করছে বি। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই জাতীয় অপশন ঢাবি ভর্তি পরীক্ষায় আসবে, এটা নিশ্চিত থাকো, বুঝছো। এখানে দেখো হিজ হেয়ার্স, এই হেয়ার যে শব্দটা এটাকে প্লুরাল করা যাবে না, একটা শব্দই আছে কারেক্ট অ্যান্সার, হিজ হেয়ার ইজ। আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমাকে ভার্বটাও নিতে হবে সিঙ্গুলার, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বটাও নিতে হবে প্লুরাল। কি বলছি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এরপরে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝতে আসি না ভাইয়া, কি বুঝো নাই বলো? যদি আমরা সাবজেক্টের সাথে এস অথবা ইয়েস যুক্ত করি, ওকে, সাবজেক্টের সাথে যদি আমরা এস অথবা ইয়েস যুক্ত করি সেটা প্লুরাল হয়, আর ভার্বের সাথে যদি আমরা এস অথবা ইয়েস যুক্ত করি সেটা হয়ে যায় সিঙ্গুলার, ওকে। তাহলে সাবজেক্টের সাথে এস অথবা ইয়েস যুক্ত করলে সেটা প্লুরাল হলেও ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। সুতরাং যেহেতু আমাদের হিজ হেয়ার এখানে সিঙ্গুলার, এর পরবর্তী ভার্বও আমাকে নিতে হবে সিঙ্গুলার। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবা। কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 16 সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এই সেগমেন্টটুকু একটু মনে রাখো, এটা ঢাবির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঢাবি না শুধু, যে কোনো ইউনিভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 17, লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস। ভার্ব অফ দ্য ওয়ার্ড জাস্টিফিকেশন, এই জাস্টিফিকেশন শব্দটার ভার্ব কি হবে? জাস্টিফিকেশন শব্দটার ভার্ব কি হবে জানাও? কোয়েশ্চেন নাম্বার 17,
জাস্টিফাই তৌফিক, দেখো জাস্টিফিকেশন JUS। আমি প্রথমে যদি একটু বলি, কোনো শব্দের শেষে যদি পূর্বে যদি বসে তখন আমরা তাকে বলি প্রেফিক্স। প্রি মানে পূর্বে, আর সাফিক্স হচ্ছে শেষে বসে। সাফিক্স হচ্ছে শেষে বসে। কোনো শব্দের শেষে যদি MENTTION CYISM ডম, এরপরে যদি আসে হুড মনি, ডম হুড মনি, এই জাতীয় শব্দগুলা বা এই জাতীয় সাফিক্সগুলা যদি কখনো দেখতে পাও তাহলে তোমরা ধরে নিবা এই শব্দটা হবে হচ্ছে নাউন। তাহলে কি হবে? MENTTION CYISM ডম হুড মনি, শিপ লেট, আরও আছে শিপ, হতে পারে লেট, এই জাতীয় শব্দগুলা বা এই জাতীয় সাফিক্সগুলো থাকলে হবে হচ্ছে নাউন। তাহলে আমরা এখানে যে প্রশ্নটা দেখতেছিলাম সেটা হচ্ছে জাস্টিফিকেশন। কি আছে ভাইয়া? জাস্টিফিকেশন, অর্থাৎ TION আছে। TION থাকলে এটা কোন শব্দ? অবশ্যই নাউন, এবং এটার ভার্ব ফর্ম হচ্ছে জাস্টিফাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 17, কারেক্ট অ্যান্সার বি। এরপরে জাস্টিস, CE আছে, অবশ্যই নাউন। ওকে, জাস্টিফিয়েবল, জাস্টিফিয়েবলি, অ্যাডজেক্টিভ, আর হচ্ছে অ্যাডভার্ব। কেন? এই জাস্টিফিয়েবল যে শব্দটা ছিল এখানে, জাস্টিফিয়েবল কি ছিল? জাস্টিফিএবল, জাস্টিফিয়েবল। মাথায় রাখবা, যদি অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হয় তখন আমরা তাকে বলি অ্যাডভার্ব। সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর জাস্টিফিয়েবলি হচ্ছে অ্যাডভার্ব। কারেক্ট অ্যান্সার জাস্টিফাই। কোয়েশ্চেন নাম্বার 17, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা ভাইয়া। কোয়েশ্চেন নাম্বার 17, সকলে ক্লিয়ার হলে একটু ডান লিখবা। এবং অ্যাডভার্বটা একটু বুঝান। যেটা বলছিলাম, অ্যাডজেক্টিভের সাথে যদি LY যুক্ত হয় সেটা হয়ে যায় অ্যাডভার্ব। এবং তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি কি বলছি, অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে অ্যাডভার্ব নিজেকেও। ওকে, আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবা, অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনকে। নাউন অথবা প্রোনাউনকে যে মডিফাই করে তাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। সবাই ক্লিয়ার ভাইয়া? ডান, থ্যাংক ইউ। তাহলে আমরা লাস্ট কোয়েশ্চেন শেষ করার পূর্বে আমাদের যে অ্যানাউন্সমেন্টটা ছিল, টার্গেট ডিউ প্লাস সেকেন্ড টাইম, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং ইংরেজি অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছো, তাদের জন্য আমি গ্রামার, ভোকাবুলারি, টেক্সট বুক এবং রিটেনের, গ্রামার, ভোকাবুলারি এবং টেক্সট বুক এটা সকল বিশ্ববিদ্যালয়, অল ইউনিভার্সিটি, আর শুধুমাত্র রিটেন আছে ঢাবিতে। ওকে, এই রিটেনটা শুধুমাত্র ডিইউতে আছে, আর কোথাও কিন্তু রিটেন নাই। সবার আর্থিক অবস্থা বিবেচনা করে মাত্র 950 টাকায় তুমি তোমার ইংরেজি প্রস্তুতি গুছিয়ে নিতে পারো। 01934079635 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ইনবক্স করতে পারো। ক্লাসটি শেষ মুহূর্ত পর্যন্ত যারা ছিল, কেমন লাগলো জানাও একটু মতামত। অনেক কষ্ট হয়ে গেছে ভাইয়া, আমরা আজকে অনেক কিছু দেখার চেষ্টা করছি। তোমরা যারা ক্লাসটি দাগানো স্লাইড পেতে চাও অবশ্যই ক্লাসটি শেয়ার করে পেজে মেসেজ করো, তাহলে আজকের এই ক্লাসে যত কিছু আমরা লিখছি সব কিছু সহকারে আমি দাগানো স্লাইডটা দিয়ে দিব। আমার ফ্রি ক্লাস, ঈশা হাওলাদার, ফ্রি ক্লাস শুরু হয় নর্মালি মোস্ট অফ দ্য টাইম ফ্রি ক্লাস আমি নেয়ার চেষ্টা করি রাত 10:30, রাত 10:30 গরিবের পাঠশালা ফেসবুক পেজে। ভাইয়া আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি তো তোমাদেরকে মুখস্থ সব কিছু বলি না, এখন তো আরও অফলাইন ক্লাসে যাওয়া শুরু করছি, এগুলো তো আবার রিকল হচ্ছে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে সব কিছু আরও ইউনিক জিনিসপাতি পাবা ইনশাল্লাহ। রাত 10:30 গরিবের পাঠশালা পেজে ক্লাস অনুষ্ঠিত হয়। তোমরা যদি নিজেরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের পেজে একটু বন্ধু বান্ধবদের ইনভাইট করে দিবা। 10 থেকে করছি। ঈশা আওলাদা, তুমি হচ্ছে দাগানো স্লাইডটা কালেক্ট করে নিও, অর্থাৎ আমি এই স্লাইডে যা যা লিখছি এবং কোয়েশ্চেন MCQ সলভ সব কিছু সহকারে পেয়ে যাবা।
শুধুমাত্র দেখানো স্লাইডটা কালেক্ট করে নিতে পারলেই, বুঝতে পারছো? আমি সেভ করে দিচ্ছি, তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করে পেজে মেসেজ করলে আমি স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ। বুঝতে পারছেন ভাইয়া? আমরা ডিটারমিনার দেখছি, কিন্তু ডিটারমিনার থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, কাল থেকে করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইয়া। আমাদের বাংলা ইংরেজি জিকে সকল সাবজেক্টেরই ক্লাস হচ্ছে পিডিএফ। তাহলে আমাদের আজকে ছিল স্পেশাল ইংলিশ ক্লাস। তোমরা যারা যারা দেখানো স্লাইড পেতে চাও অবশ্যই পেজে নক করো, আর যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। লাস্ট 1 মিনিট, লাস্ট 1 মিনিট যে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। লাস্ট 1 মিনিট আছে, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। লাস্ট 1 মিনিট আছে, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এনি কোয়েশ্চেন্স? তাহলে ভাইয়া আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আলোচনায় ইনশাল্লাহ। ইংরেজি প্রস্তুতি পূর্ণাঙ্গ নিশ্চিত করতে পারবে আমার সাথে। ইংরেজি নিয়ে দুশ্চিন্তা থাকলে অবশ্যই আমাদের ইংরেজি কোর্স যেটা আসতেছে তোমাদের জন্য খুবই কার্যকরী হবে ইনশাল্লাহ। 100-এর ব্যবহার এস বাই এসটা একটু বলবেন। যদি আগে সংখ্যা থাকে, যেমন 5, 6 এই জাতীয় সংখ্যা থাকলে পরবর্তীতে এস বাই এস যুক্ত করা যাবে না। এইটা কথাটা মাথায় রেখো। পেইড বেসে ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী আস্থা রাখছে। দেখা হবে আমাদের 1 তারিখ থেকে ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাইতে পারো আমাদের ক্লাস সম্পর্কে, আমাদের পেইড ব্যাচ সম্পর্কে। আসসালামু আলাইকুম।